গেট দিয়ে প্রবেশ করতে যাব এমন সময় পিছন থেকে কে যেন আমাকে ধাক্কা নিয়ে নিচে ফেলে দেয়। আমাকে এইভাবে পড়ে থাকতে দেখে সবাই হাসাহাসি করতেছে। আমি উঠে পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি কিছু না বলে সোজা প্রিন্সিপাল স্যারের রুমের সামনে চলে গেলাম। স্যার, আসতে পারি? আরে মেঘ যে, আসো, তোমার অপেক্ষাই করছিলাম। আমি ভিতরে গিয়ে বসে পড়লাম। প্রিন্সিপাল স্যার আমার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার মেঘ, তোমার এমন অবস্থা হয়েছে কেন? স্যার, আসার সময় এক মেয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাই ডেসের এমন অবস্থা হয়ে গেছে। ঠিক, কে সেটা? ওই মেয়েকে তোমারই ঠিক করতে হবে। তুমি একটু বসো, আমি এই কাজটা শেষ করে ফেলি। ঠিক আছে স্যার, আপনি কাজ শেষ করেন, আমি বসে আছি। প্রিন্সিপাল স্যার তার কাজের শেষ হতেই আমরা চলে আসলাম ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসে। আমরা যেতেই সবাই দাঁড়িয়ে সালাম দিল। সবাই চুপ করে বসো, তোমাদের সাথে কিছু কথা আছে। আমার কলেজ থেকে সজল স্যার রিটায়ার নিয়েছে। আমি দেখতেছি তোমাদের ইংলিশ প্রফেসর নেই, তাই আজ থেকে উনি তোমাদের ইংলিশ প্রফেসর। উনি তোমাদের পড়াবেন। ঠিক আছে স্যার। প্রিন্সিপাল স্যার চলে গেল। আমি পড়াতে লাগলাম প্রায় 20 মিনিট পর কে যেন ক্লাসরুমে ঢুকলো। আমি সামনে তাকিয়ে দেখি সেই মেয়েগুলো। আমাকে দেখে বলল, কিরে তুই এইখানে? আবার দেখি আমাদের ইংলিশ ক্লাসও করাচ্ছিস, কি ব্যাপার? আমি টেবিল থেকে বেচটা নিয়ে মেয়েটাকে 2-3টা বাড়ি দিয়ে বললাম, তোর তো সাহস কম না? তুই স্যারের সাথে উঁচু গলায় কথা বলছিস? স্যার, মেঘলা আপুকে ছেড়ে দেন, উনি সবার সাথেই এমন করে। সবার সাথে করতে পারবো, ঠিক আছে, আমার সাথে এইসব চলবে না। আর এইসব কি ড্রেস পরে এসেছিস সে কলেজে? তোর জামা কোথায়? ছেলেদের শার্ট আর প্যান্ট পরে এসেছিস কেন? তোর বাবার কি টাকা নেই নাকি এইসব পরে এসেছিস? স্যার, আপনাকে দেখে নিব আমি। আমাকে মারার প্রতিশোধ আমি নিবই। যতদিন ভালো ড্রেস না পরে আসবি আমার ক্লাসে ঢুকতে পারবি না। বেরিয়ে যা আমার ক্লাস থেকে। মেয়েটা বেরিয়ে চলে গেল। আমি ক্লাস করিয়ে প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে আসলাম। স্যার, আসতে পারি? মেঘ, আসো। স্যার, আমি যতদিন এই কলেজে থাকবো ততদিন আমার নিয়মে এই কলেজে চলবে। ঠিক আছে মেঘ, তুমি যা বলবে তাই হবে। আমি সবাইকে হলরুমে যাওয়ার জন্য বলতেছি। স্যার। স্যার, মেঘলা মেয়েটাকে? মেয়েটা খুব দেমাগি, আর এই শহরে এমপির মেয়ে। ও আচ্ছা। আমি চলে আসলাম রুমে। এসে দেখি অনেক হয়ে চলে এসেছে। আমি মাইকটা হাতে নিয়ে বলতে লাগলাম, সবাই শোনো, আজকে থেকে এই কলেজে আমার নিয়ম মেনে চলতে হবে সবাইকে। কাল থেকে সব মেয়ে ড্রেস পরে আসবে, কোনো ছেলেদের পোশাক পরে আসবে। কেন স্যার? আমাদের যা ইচ্ছে তাই পড়বো, তাতে আপনার কি অসুবিধা? আমি একজন টিচার, আমি জানি কোন মেয়ে কতটা ভালো আর কোন মেয়ে কতটা খারাপ। আমি যতদিন এই কলেজে থাকবো আমার নিয়ম মেনে চলতে হবে। চলবো না, আমরা দেখবো কি করে। এই বলে মেয়েটা চলে গেল। আমি আরও কিছু কথা বলে চলে আসলাম বাইরে। বারান্দায় দাঁড়িয়ে আছি, এমন সময় পিছন থেকে কে যেন ডেকে উঠলো। তাকিয়ে, ভাই আপনি এখানে কি করেন? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে কি করিস? আমি তো গ্যাং ছেড়ে দিয়েছি আরও অনেক আগেই, আর বলছি না আমার পিছু করবি না কখনো। ভাই আমার কিছু কথা ছিল, যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আবার ফিরিয়ে আসেন সেই কালো জগতে, আর না ভালো লাগলে আসবেন না। কি ব্যাপার সৌরভ, তুমি মেঘকে কি বলতেছো? কিছু না স্যার, উনি আমাদের নতুন শিক্ষক, তো তাই ওনার সাথে পরিচিত হচ্ছি, এই আর কি। ও আচ্ছা, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসতে। জি স্যার। ভাই এই ফোনটা আপনি নিয়ে যান, এই কলেজে কয়েকটা ভিডিও আছে, দেখেন। আর ওই যে নীল ভাই বসে আছে, একটা ছেলের কালো শার্ট পরা, তার কিছু ভিডিও আছে। যদি আপনার মনে একটু হলেও আঘাত হানে তাহলে আমি জানি আপনি আবার ফিরে আসবেন সেই কালো জগতে। আমি ফোনটা নিয়ে চলে আসলাম কেবিনে। ফোনটা নিয়ে গ্যালারিতে ঢুকতেই সবার প্রথম ভিডিওটা দেখে আমার বুকটা কেঁপে উঠলো, কারণ আমার চাচাতো বোনকে ধর্ষণ করতেছে ওই ছেলেটা। আমি পুরোটা না দেখে ফোনের যতগুলো ভিডিও ছিল সবগুলো দেখতে লাগলাম এক এক করে। দেখা শেষ হতেই লাস্ট ভিডিওটা দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল, কারণ মেঘলা মেয়েটা এই কলেজের অনেক ছেলে মেয়েদের ডাক সাপ্লাই করতেছে। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিছু না বলে আমার
রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় আম্মু আসলো, বলল, কি রে মেয়ে, কি হয়েছে তোর? আজকে বাসায় এসে কোনো কথাও বললি না, খেতে নিচে গেলি না। আম্মু আশা এসেছিল নাকি? এসেছিল। কেন, কি হয়েছে? আশাকে ফোন দিয়ে বলো তো এখন একটু আসতে। কেন, আশা আবার কি করেছে তোকে? তোমাকে বলছি তাকে ফোন দিয়ে বলতে এইখানে আসতে। আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, তুমি ভালো করেই জানো। আচ্ছা, আমি রাগ করতে হবে না, আমি এখনই বলছি ফোন দিয়ে আসতে। আম্মু চলে গেল। শুয়ে শুয়ে সেই ভিডিওগুলো আবার প্লে করতে দেখতে লাগলাম। ভিডিওগুলো অর্ধেক দেখেছি আর কাটছি, এমন সময় আশার আগমন। ভাইয়া আমাকে ডেকেছো নাকি? দরজাটা লাগিয়ে দিয়ে এদিকে আয়। দরজা লাগাবো কেন? দরজা খোলা থাক। যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে। আশা দরজা লাগিয়ে এসে আমার কাছে বসলো। আমি ভালোভাবে তাকিয়ে দেখি আশার চোখগুলো লাল হয়ে আছে। কি রে, ড্রাগস নিয়েছিস? মানে ভাইয়া এসব কি বলতেছো? কি বলছি বুঝিস নাই? বলছি যে ড্রাগস নিয়েছিস নাকি? সত্যি? আসলে ভাইয়া কি যে বলবো। বুঝতে পারছি, বল ড্রাগস কার কাছ থেকে কিনিস? আমাদের কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারে একটা মেয়ে পড়ে না, নাম মেঘলা, তার কাছ থেকে কিনেছি। ও আচ্ছা, এই দেখ তো এই ভিডিওটা। ভাইয়া এই ভিডিও তুমি কোথায় পেয়েছো? যেইখান থেকে পাই না কেন, তার আগে বল ছেলেটার সাথে তোর কিসের সম্পর্ক? এটা বলতে না বলতে আশা কেঁদে দিল আর বলল, ভাইয়া ছেলেটা খুব খারাপ, সব মেয়েদের তার প্রেমের ফাঁদে ফেলে সবাইকে ধর্ষণ করে ছেড়ে দেয়। তার নামে কোনো কেস করা হয় নাই? ভাইয়া করেছিলাম, কিন্তু তার বাবা পুলিশ কমিশনার, কেস করলে ও সব কিছু আবার বেঁকে ফেলে। ও আচ্ছা, শোন, কাল থেকে যদি দেখি তোকে আর কোনো দিন ড্রাগস নিতে, তাহলে তোর বাপের কাছে বিচার দেব আর এই ভিডিওটা দেখিয়ে দেব। প্লিজ ভাইয়া, আমি আর কখনো এসব খাবো না। তুমি ভিডিওটা আব্বুকে দেখিও না। আচ্ছা, দেখাবো না। আর যারা যারা ড্রাগস কেনে তাদের নাম বা পরিচয়? ভাইয়া জানি মেঘলা আপুদের ক্লাসে সবাই ড্রাগস নেয়, আর ইন্টার ফার্স্ট ইয়ারের কয়েকটা। আমি শুধু এতটুকুই জানি, আর কোনো কিছু জানি না। ওকে, যা তুই, আর কালকে কলেজে আমার সাথে দেখা করবি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি তাহলে এখন যাই। যাবি না তো? থাকবি নাকি এখানে? তুমি যদি বলো তাহলে তো থাকবই। যা, এখান থেকে যা বলছি, মনে থাকে জানো। ঠিক আছে ভাইয়া, মনে থাকবে। আশা চলে গেল। আমিও নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আম্মু বসে বসে টিভি দেখতেছে। আম্মু, খাবার দিয়ে যাও, খুব ক্ষুধা লাগছে। টেবিলে বস, আমি আসতেছি। একটু পর আম্মু এসে খাবার দিয়ে গেল। আমি খাবার খেয়ে চলে আসলাম আমার রুমে। আমার ফোনটা হাতে নিয়ে এসে পুরনো সিমটা ঢোকালাম ফোনে। কত মানুষের মেসেজ, ফোন কল, আরও কত কিছু যে আসলো বলার মতো না। হঠাৎ ফোনটা বেজে উঠলো। আমি রিসিভ করতে ওই পাশ, ভাইয়া আমাকে বাঁচান প্লিজ, আমাকে ওরা ধর্ষণ করবে। কারা দর্শন করবে? আর তুমি কোথায় আছো বলো? হ্যালো হ্যালো। মেয়েটা আর কোনো কথা বলছে না দেখে ফোনটা কেটে সৌরভকে ফোন দিলাম। হ্যালো সৌরভ। ভাই বল। কোথায় আছিস তুই? বাসায় কেন ভাই? আজকে রাতে 8টায় 3 রাস্তার মোড়ে থাকবি। এসআইকে একটু মলম লাগিয়ে আসবো। ঠিক আছে ভাই। সৌরভের সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম রাত 9টায়। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আম্মু খাবার দাও তো। তোর আব্বুকে ডাক দে, আমি খাবার রেডি করতেছি। আমি চলে আসলাম আম্মুর রুমে। আব্বু, আম্মু ডাকতেছে তোমাকে। তুই যা। আমি চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে আমার রুমে চলে আসলাম। সেই আগের ডেভিল রূপটা কতদিন পর নিলাম। কালো কোট, কালো প্যান্ট, সব কিছু ব্ল্যাক। সব কিছু পরে বাইরে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি সৌরভ দাঁড়িয়ে আছে। ভাই চলেন, এসআই এখনো অফিসে আছে, আজকে মনে হয় বাড়িতে ফিরবে না। তুই আগে ওর বাড়িতে চল। গাড়িতে ওঠেন। আমি গাড়িতে উঠতেই সৌরভ ড্রাইভ করতে লাগলো। প্রায় 10 মিনিট পর আমরা চলে আসলাম এসআই এর বাসায়। কলিং বেল দিতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। কে আপনি আর কাকে চান? তোমার আব্বু অফিসে কিছু দরকার নাকি? আমাকে বলেন, আমি আব্বুকে বলে দেবো। তোমার আব্বুকে ফোন দিয়ে বলো বাসায় আসতে। তোমার আব্বুর সাথেই কথা বলবো। আর এই কথাগুলো সিক্রেট, তোমাকে বলা যাবে না। আপনারা ভিতরে এসে বসেন, আমি আব্বুকে ফোন দিয়ে বলতেছি আসার জন্য। আমরা বসে আছি, এমন সময় কলিং বেলটা বেজে উঠলো।
এসআই এর মেয়ে গিয়ে দরজা খুলে দিল, বলল, কি ব্যাপার মামনি, এত তাড়াতাড়ি আসতে বললে যে? আব্বু, তোমার সাথে জানি কারা দেখা করতে এসেছে, ভিতরে এসে দেখো। কে এসেছে মামনি? আমাদেরকে দেখে এসআইয়ের গলা শুকিয়ে গেছে, আপনি আপনি করতে লাগলো। বলল, বাবা ভাই, আপনি এইখানে? বাহ, এখনো মনে আছে আমার কথা? তা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। মামনি, তুমি একটু রুমে যাও। আর তোমার আম্মু কোথায়? আমার আম্মু না কি আকাশের তারা হয়ে গেছে। ও আচ্ছা, তুমি রুমে গিয়ে কার্টুন দেখো, তোমার আব্বুর সাথে আমরা কথা বলি। ঠিক আছে। মেয়েটা চলে গেল। আমি এসআইয়ের কাঁধে হাত রাখতেই তার শরীরটা কেঁপে উঠল। কিরে, তোর শরীর কাঁপতেছে কেন? ভাই, আপনি আমার সামনে শরীর তো কাঁপবেই। যাই হোক, এই ভিডিওটা দেখতো, তোর ছেলের ভিডিও। ভাই দেখছি। এখন আপনি যা শাস্তি দিবেন দেন, আমি এতে মানা করব না, কারণ আমার ছেলে এখন জেলে থাকতো। তার চেয়ে ভালো হবে আপনি একটা শাস্তি দিয়ে দেন। আমি যেটার জন্য এসেছিলাম তা করব না, কারণ তোর একটা মেয়ে আছে। ওর দিকে তাকিয়ে কিছু করলাম না। তুই তো জানিস আমি কেমন মানুষ, সেকেন্ডে সেকেন্ডে রূপ পাল্টাই। ভাই, আমি আপনাদের দলের হয়ে কাজ করেছি অনেক বছর, তাই জানি আপনি কেমন। ওই তো আমার ছেলে। পিছনে তাকিয়ে দেখি এসআই এর ছেলে। স্যার, আপনি এখানে? তা চিনতে পেরেছিস আমাকে? চিনব না কেন স্যার আপনাকে? আপনি আমাদের কলেজের একজন প্রফেসর, আপনাকে যেই দেখবে সেই চিনবে। এদিকে আয়, আর একটু ভালো করে চিনে রাখ আমি কেমন। এই বলে ছেলেটার কলার ধরে পাশের রুমে নিয়ে গেলাম। পকেট থেকে ছুরিটা বের করে ওর মেডেল স্টাম্প কেটে ফেলতেই জুড়ে চিৎকার করতে লাগলো। কিরে, এখন কেমন লাগে? মেয়েদের যখন ধর্ষণ করিস তখন মনে ছিল না? এই বলে বাইরে চলে আসলাম। এসআই, তোমার ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দাও, তোমার জন্য ওর বেশি ক্ষতি করি নাই। ঠিক আছে ভাই। আমি আর সৌরভ চলে আসলাম। বাইরে গাড়িতে বসতেই সৌরভ ড্রাইভ করতে লাগলো আর বলল, ভাই, ছেলেটার কি হয়েছে? কি আর করব, মেডেল স্টাম্প কেটে ফেলেছি, যাতে আর কখনো কোনো মেয়ের জীবন নষ্ট না করতে পারে। ভালো করছেন ভাই, ওর জন্য 2টো মেয়ে আত্মহত্যা করেছে। আচ্ছা, সবাইকে বল আমার ডেরায় আসতে আজকে। ঠিক আছে। আমি আর সৌরভ চলে আসলাম আমাদের ডেরায়। ডেরাটা অনেক দিন ধরে খোলা হয় না, তাই অনেক ময়লা পড়ে গেছে। পরিষ্কার করে চলে আসলাম আমার কেবিনে, বসে আছি। এমন সময় দেওয়ালের দিকে চোখ পড়ল। সামনে তাকিয়ে দেখি একটা বড় করে সাইনবোর্ডে লেখা, মিস্টার মাফিয়া কিং, তোমার খেলা শেষ। তোমাকে শুধু একবার হাতের মুঠোয় আনি, তারপর দেখবে আমার কত পাওয়ার। আমি লেখাটা পড়ে সৌরভকে ডাকতে লাগলাম। এই সৌরভ, এদিকে আয় তো। ভাই বলেন। দেওয়ালের দিকে তাকিয়ে দেখ। ভাই, এটা তো আগে এইখানে ছিল না, এটা কোথা থেকে আসলো? আমি জানবো কোথা থেকে? এটা তো তোদের জানা উচিত, কারণ আমি চলে যাওয়ার পর তোরাই তো এখানে ছিলি। আমরা যতদিন ছিলাম এতদিন তো এইটা দেখি নাই, আর আমরা চলে যাওয়ার পর যদি হতো তাহলে তো তালায় সমস্যা হতো না। তালা তো ঠিকই আছে। সব কিছু ঠিক আছে, সিসি ক্যামেরাগুলো চালু আছে নাকি দেখতে হবে ভাই। যা তাড়াতাড়ি দেখ। সৌরভ চলে গেল। আমি বসে বসে ভাবতেছি এটা কার কাজ হবে। প্রায় কিছুক্ষণ পর সৌরভ আসলো, বলল, ভাই এই দেখেন ভিডিও, একটা মেয়ে এই কাজটা করেছে। ভিডিওটা চালু করতো, শুনি কি বলে। মিস্টার মাফিয়া কিং, আমি জানি আবার ফিরে আসবি, তাই তোমার ডায়েরি একটা চিঠি লিখে দিয়ে এসেছি। ওইটা পড়ি আমার দেওয়া ঠিকানায় চলে আসবে। দেখবো তোমার কত বড় কলিজা। আর হ্যাঁ, একাই আসবে, কাউকে নিয়ে আসবে না। বাই। আমি ড্রয়ারটা খুলে দেখি একটা চিঠি, আর চিঠির উপরে একটা ডেট লেখা, 6/7/2023। ভাই, এটা তো কালকের ডেট। আমরা কি যাব নাকি আপনার সাথে? না, তোদের যেতে হবে না। যদি তোদের নিয়ে যাই তাহলে ওরা ভাববে আমি দুর্বল হয়ে গেছি, তোদের দিয়ে গ্যাংটা চালাই। আর হ্যাঁ, তোকে কিছু জিনিস আনতে বলবো, ওইগুলো নিয়ে চলে আসবি কালকে রাতে। আর আমি একাই যাব ওইখানে। দেখি কে যে আমাকে ঠেট দিয়ে গেছে তার কলিজা কত বড়, আমার দেখতে হবে না। এই বলে চেয়ার থেকে উঠে চলে আসলাম বাইরে। সিগারেটটা ধরিয়ে বসে আছি, হঠাৎ কারো চিৎকারে ঘোর কাটলো। পিছনে তাকিয়ে দেখি সৌরভ দাঁড়িয়ে আছে। কি রে, কে
ভাই জঙ্গলের ভিতর থেকে হবে, একটা মেয়ে চিৎকার করছে, এই দিক থেকে আওয়াজটা আসলো। চল তো গিয়ে দেখি। আমরা সামনের দিকে এগোতে লাগলাম। যতই সামনে যাচ্ছি মেয়েটা চিৎকার ততই বাড়ছে। আর মেয়েটা বলতেছে, জঙ্গলের মাঝখানে এসে দেখি একটা মেয়েকে কয়েকটা ছেলে মিলে পাগলা কুকুরের মতো খামচে ছিঁড়ে খাচ্ছে। মানে মেয়েটাকে ধর্ষণ করতেছে। আমি আর সৌরভ ছেলেগুলোর সামনে যেতেই ছেলেগুলো ভয় পালিয়ে যেতে যাবে। আমি দিলাম একটার পিঠে ছুরি ঢুকিয়ে, আর বাকি দুইটার মিডিল স্টাম্প কেটে ফেলে দিলাম। তিনজন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি মেয়েটাকে উঠে বললাম, এই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ির সামনের বস্তিতে। রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিলাম, আর এই তিনটা ছেলে আমাকে থাক, আর কান্না করতে হবে না। চলো তোমাকে তোমার বস্তিতে দিয়ে আসি। আর ওদের বিচার হয়ে গেছে, আর কখনো ওরা তোমার সামনে আসবে না। সত্যি বলছেন ভাইয়া? সৌরভ, ছেলেগুলোর ধর থেকে মুন্ডুটা আলাদা করে মেন রাস্তায় ফেলে দিয়ে আসবি। আর বাকিদের ফোন দিয়ে বল চলে আসতে। আমি মেয়েটাকে বাড়িতে দিয়ে আমি বাসায় চলে যাব। ঠিক আছে ভাই, আপনি যান, আমি বাকি লোকদের নিয়ে কাজ করে ফেলবো। আমি মেয়েটাকে নিয়ে চলে আসলাম বস্তিতে। তুমি যাও, আর কোনো প্রবলেম হলে এই নাম্বারে ফোন দেবে, এটা আমার নাম্বার। তোমার ঘরে ব্যথা ট্যাবলেট আছে নাকি? ভাইয়া আছে। একটা ব্যথার ট্যাবলেট খেয়ে নেবে, আর ভালোভাবে পরিষ্কার করে ঘুমিয়ে থাকবে। কালকে সকালে আমাকে ফোন দেবে, আমি তোমাকে এসে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। কি রে, তুই এত রাতে বাইরে কেন? আর তোকে না বলেছি এত রাতে বাইরে থাকবে না, শরীর খারাপ করবে? আরে আব্বু, তোমার ছেলের কিছুই হবে না। আর তুমি এখনো এই তো এখন ঘুমোতে যেতাম, কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেখি তুই। ও আচ্ছা, তুমি যাও, আমি ফ্রেশ। তা ঠিক আছে, তোর শার্টে রক্তের দাগ কোথা থেকে আসলো? মনে মনে আব্বুকে তো মিথ্যা কথা বলতে হবে, না হলে হাজারটা প্রশ্ন করবে। আব্বু, আসার সময় একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে, ছেলেটাকে নিয়ে হাসপাতালে দিয়ে এসেছি, তাই জন্য ওইখান থেকেই মনে হয় আর কি লেগেছে। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে নে। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। এমন সময় সৌরভের ফোন হলো। হ্যালো সৌরভ। ভাই সব কাজ শেষ, এখন বাসায় চলে যান। আচ্ছা যা, আর তোকে যা যা বলছি সব রেডি। ঠিক আছে। ফোনটা কেটে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো পরের দিন সকালে আব্বুর ডাকে। এই মেঘ, ওঠ, আর কত ঘুমাবি? কলেজে যাবি না? দেরি হয়ে গেছে। আব্বু উঠতেছি। আমি চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:10 বেজে গেছে। আমার তো ক্লাস করাতে হবে 9:30-এ, আর আমার হাতে 20 মিনিট সময় আছে। এইসব ভাবতেছি এমন সময় আমার চাচাতো বোন এসে বলল, ভাইয়া উঠো না, কলেজে যেতে দেরি হয়ে যাবে তো। আমি ভেবেছিলাম আরো তোমার সাথে যাব আজকে কলেজে। তুই একাই চলে যা, আমি আসতেছি। ঠিক আছে ভাইয়া। প্রিয়াঙ্কা চলে গেল। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলাম কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাব এমন সময় কিছু ছেলে আমার সামনে এসে বলল, এই তোর নাম কি মেঘ? আমার নাম মেঘ। কেন, কি হয়েছে? কিছু হয় নাই, তোকে আমরা পেটাতে এসেছি। আজকে তোকে এমন মার মারবো আর কোনোদিন সোজা হয়ে না দাঁড়াতে পারিস এমন ব্যবস্থা করব। ও আচ্ছা, তা দেখা যাক কে কাকে মারে। আমি কাঁধ থেকে ব্যাগটা ফেলতেই হঠাৎ একটা হেলিকপ্টার কোথায় থেকে এসে যেন ছেলেগুলোকে গুলি করে আবার চলে গেল। আমি তো পুরোই অবাক। হঠাৎ ফোনটা বাজতে লাগলো। তামিমের ফোন। হ্যালো তামিম। ভাই কেমন হয়েছে টেকনিকটা? আপনাকে যেই মারতে আসবে তাকে এইভাবে শেষ করে দিব। এটা ঠিক করিস নাই, আমি হয়তো একাই পারতাম, তুই কেন আসলি এখানে? এই বলে ফোনটা কেটে দিলাম, কারণ আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেক লোক। হঠাৎ কোথা থেকে মেঘলা এসে বল, স্যার এ কি করলেন? আপনি নির্দোষ ছেলেগুলোকে মেরে ফেললেন। আমি আবার কখন মেরেছি? আর আমি যদি মেরে থাকি তার কিছু প্রমাণ দেখান। আসলেই তো। এই তোদের কাছে কোনো প্রমাণ আছে যে স্যার এই খুনগুলো করেছে? না রে মেঘলা, আমাদের কাছে কোনো প্রমাণ নেই এর। আচ্ছা সবাই ক্লাসে যাও। আমি বেশি কিছু না ভেবে এসআইকে ফোন দিলাম। হ্যালো এসআই। ভাই বলেন। আমাদের কলেজে 4টা লাশ পড়ে আছে, এইগুলো নিয়ে যাও। আর কে এদের পাঠিয়েছে সব খবর আমাকে দিবেন আজকে। ঠিক আছে ভাই। আপনার ছেলে কেমন আছে এখন?
এই তো অপারেশনের রুমে নিয়ে গেছে, ডাক্তার এখনো বের হয় নাই। ও আচ্ছা, কোন হাসপাতালে আছেন? পিজি হাসপাতালে আছি। ঠিক আছে। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম আমার কেবিনে। সময় হতেই আমার ক্লাস নেওয়ার জন্য। যেই ক্লাসরুমে ঢুকবো এমন সময় মেঘলার কথা। জানিস দোস্ত, কালকে আমাদের টিচারকে মারার জন্য লোক পাঠিয়েছিলাম, কিন্তু তারা মারতেই পারে নাই। কেন মারতে পারে নাই? কেন জানি না, আরো উল্টো বেশি টাকা দিয়ে গেছে যাতে ওদের আর বলা না হয় এই কাজের জন্য। আচ্ছা, স্যারকে দেখে আমার মনে হয় এটা স্যার না, এটা অন্য কেউ হবে। আমারও সন্দেহ হচ্ছে, কারণ স্যারকে যেই মারতে গেছে ওই লোকগুলো হঠাৎ কোত্থেকে হেলিকপ্টার এসে তাদেরকে গুলি করে চলে গেল। এই স্যার এসেছে। আমি ক্লাসরুমে ঢুকতেই সবাই সালাম। স্যার কেমন আছেন? ভালো আছি। আমরাও ভালো। আচ্ছা, সবাই বই বের করো। আর এই মেয়ে, তুমি সামনে এসো। স্যার। তুমি সামনে আসো। জি স্যার, বলেন। মেঘলা আমার সামনে আসতেই আমি মেঘলাকে ঘুরিয়ে তার পিছনের পকেট থেকে ড্রাগসগুলো নিয়ে দিলাম, কারণ আসার সময় দেখেছি মেঘলা একটা ছেলের কাছ থেকে অনেক ড্রাগস নিয়েছে। স্যার, আপনার কাজটা ভালো হলো না কিন্তু। কেন, কি করেছি আমি যে আমার কাজটা ভালো হয় নাই? আপনি আমার পকেট থেকে ড্রাগসের প্যাকেটগুলো দিয়ে দেন, আর না হলে আপনার কিন্তু খবর আছে। তা এখন তো বলবো না, কলেজ শেষ হবার পর বলবো। আচ্ছা ঠিক আছে, তখন দেখা যাবে। আমি ক্লাস শেষ করে চলে আসলাম আমার কেবিনে। বসে আছি এমন সময় একটা মেয়ে আমার কেবিনে ঢুকে। স্যার, আপনাকে মেঘলা আপু ডাকতেছে মাঠে যাওয়ার জন্য। আচ্ছা তুমি যাও, আমি আসছি। এই বলে চলে গেলাম মাঠে। এসে দেখি কয়েকটা ছেলে এসেছে আমার সাথে মারামারি লাগতে। আমি যেতেই মেঘলা বলল, এই তোরা স্যারের হাত পা ভেঙে গুঁড়ো করে দে। ছেলেগুলো আমার কাছে আসতেই আমি কয়েকটা কুংফু ফিলিক সবগুলোকে মাটির সাথে শুয়ে দিয়ে সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো, সবাই এইভাবে তাকিয়ে আছে কেন? স্যার, আপনি কুমুকো যান? আমি সব জানি। কেন, কোনো সমস্যা আছে নাকি? আর মেঘলা, তোমাকে আর এই কলেজে কখনো খারাপ কাজ করতে দেব না, মনে থাকে যেন। আমার বাবাও একজন এমপি, আর আপনার মতো 2 টাকার শিক্ষককে কোথায় পাঠাতে পারে আপনার জানা নেই। আচ্ছা, তোমার আব্বুকে বলো আমার সামনে আসতে। আমাকে দেখে তোমার আব্বু হয় আমার পায়ে ধরে মাফ চাইবে, দেখে নিও। দেখবো না কি করে আর কি না করে। আমি চলে আসলাম কেবিনে, বসে আছি। এমন সময় মামুন স্যার এসে বলল, স্যার আপনার কপালে জানে কি লেখা আছে? ওই মেয়েটা খুবই খারাপ, ক্লাসে বসে ড্রাগস নেয়। আপনারা প্রতিবাদ করতে পারেন না। আমি করেছিলাম, কিন্তু আমাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আচ্ছা, একটা কথা ছিল, যদি শুনতেন। বলেন, কি বলবেন? আমি আপনার ক্লাস করাতে চাই। আপনি তো ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসে করান। ঠিক আছে, আপনি করাতে পারেন, সমস্যা নেই। আপনি ওদের ঠিক করতে পারবেন। আমাকে যখন বিশ্বাস করেছো, তাহলে বিশ্বাসটা রাখতে পারো। আমি আগের মতো। ঠিক আছে স্যার, আপনি ক্লাস করান, আমি আছি আপনার পাশে। মামুন স্যারের কথায় বলে চলে আসলাম। ক্লাসে এসে দেখি মেয়েগুলো ড্রাগস নিচ্ছে। আমি ক্লাসে ঢুকতেই তাড়াতাড়ি করে তাদের ড্রাগসগুলো লুকিয়ে ফেললো। স্যার কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি স্যার। আমি পড়াতে লাগলাম আর দেখতে লাগলাম কে কে ড্রাগস নেয়। পড়ানো শেষ করে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আমি মামুন স্যারের কাছে গিয়ে বললাম, স্যার কী ব্যাপার, এখানে এত গাড়ি কেন? এমপি এসেছে তাই এত গাড়ি। হঠাৎ এমপি আসলো কেন, আপনি জানেন না নাকি? মেঘলার কাছ থেকে কে যেন ড্রাগস নিয়ে গেছে, এখন এসেছে তার বাবা। দেখি কি করা যায়। আমি মামুন স্যারের সাথে দাঁড়িয়ে আছি। হঠাৎ মেঘলা আমার দিকে কি যেন ইশারা করে তার বাবাকে বলল, মেঘ, ওরা দেখি আমাদের দিকে আসতেছে, কি করব? আগে আসুক, তারপর দেখা যাবে কি করা যায়। ওরা আমাদের কাছে আসতেই মেঘলার আব্বু বলল, তোমার নাম কি মেঘ? জি, আমার নাম মেঘ। কেন, কি হয়েছে? তুমি আমার সাথে প্রিন্সিপাল স্যার রুমে চলো। চলেন। আমরা প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে আসলাম। মেঘলার আব্বু বলল, দেখ মেঘ, আমি জানি তুই এই কলেজের একজন শিক্ষক। আমি চাই না তোমার সম্মান যাক। ওরা যা করতেছে তা করতে দাও। এখন ওই তো ওদের করার বয়স আর করবেই, এখন না করলে।
এমপির কথা শুনে আমার মাথায় আগুন ধরে গেল। হাতটা মুঠ করে এমপির নাক বরাবর দিলাম, এক খুশি, নাক ফেটে রক্ত পড়তেছে। এমপি বলল, তোর তো সাহস কম না, তুই আমার নাকে ঘুষি মেরে আবার আমার সাথে তর্ক করতেছিস। তুই হয়তো আমাকে চিনিস নাই, তোর এই এমপির আসন থেকে ওঠাতে আমার 2 মিনিট। তুই কে রে যে আমাকে এমপির আসর থেকে ওঠাবি? দেখি তোর কত বড় সাহস। এমপি সাহেব, আপনি ওর সাথে পাঙ্গা নেবেন না, পরে আপনাকেই পস্তাতে হবে। দেখি ও আমার কি করতে পারে। শুধু 5 মিনিট ওয়েট করেন, আমি আপনার আসন থেকে উঠাচ্ছি। এই বলে ফোন দিলাম প্রধানমন্ত্রীর কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম মেঘ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা হঠাৎ ফোন দিলে? আমাদের এমপিকে ওর আসন থেকে উঠাতে হবে। কেন, কি করেছে উনি? আমি যা বলছি তাই করেন, আর ও কি করেছে সেটা আপনাকে পরে বলছি। আচ্ছা, আমি এখনই ফোন দিতেছি ওনাকে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই এমপির ফোনে কল এলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আনোয়ার সাহেব, আপনাকে এমপির পদ থেকে বরখাস্ত করা হলো। কেন, আমি কি করেছি যে আমাকে বরখাস্ত করা হলো? এটা আপনি আপনার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞেস করেন। এই তুই কে রে? তুই বলার সাথে সাথে আমাকে আমার চেয়ার থেকে বরখাস্ত করেছে। চিনতে পারবি আস্তে আস্তে, চিনতে পারবি। যা এখন বাসায় গিয়ে চিন্তা কর তোর চেয়ার আবার কি করলে ফিরে। তোর জন্য যখন এটাই হয়েছে তুই আয়, আবার ফিরিয়ে দিবি, না হলে তোর খবর আছে। বাপ মেয়ে দেখি এক হয়ে মেয়ে গিয়ে তার বাপকে ডেকে এনেছে, আর আপনি গিয়ে কয়েকটা গুন্ডা বাড়া করে নিয়ে আসেন দেখি। আপনারা গুন্ডা কি করতে পারে আমার? তাই করব, একটু ওয়েট কর তুই। যান, আমি এখানেই আছি, দেখি আপনার কত দম। যদি আমাকে হারাতে পারেন তাহলে আপনার চেয়ারে আবার ফিরিয়ে দেব আপনাকে। আচ্ছা, দেখা যাবে, এখন আমি আসি। এই বলে মেঘলার আব্বু চলে গেল। আমি বসে পড়লাম চেয়ারে। স্যার, কেমন হয়েছে কাজটা? ঠিক কাজ করেছো, ওর এমনই হওয়া উচিত। আর তুমি সাবধানে থাইকো, যে কোনো সময় তোমার উপর বিপদ হতে পারে। তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি সব সময় সেফ থাকবো। এখন আমি যাই। আচ্ছা, যাও। আমি চলে আসলাম আমার কেবিনে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি মেঘলা গাছলতায় বসেই আছে, কি যেন এক মনে ভাবতেছে। আমি করি বেশি কিছু না ভেবে চলে আসলাম ক্লাস করাতে। ক্লাস শেষ করে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, আজকে না কি কলেজে এমপি গিয়েছিল? আম্মু, তুমি কোথা থেকে জানলে? কথা থেকে আর জানবো, পাশের বাসার একটা মেয়ে পড়ে তোদের কলেজে, সেই বলেছে। ও আচ্ছা। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। আম্মু, খাবার দাও, ক্ষুধা লাগছে। টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে আম্মু। আমি খাবার টেবিলে বসে পড়লাম। খাবার খেয়ে চলে আসলাম রুমে। এসে দেখি আমার ফোনটা বাজছে। কলটা রিসিভ করতেই বলল, ভাই আপনি এখনই ডেরায় চলে আসেননি? আপনার জন্য একটা মাল রেডি করছি, কেটে পিস পিস করতে। কাকে রেডি করেছিস তুই? আগে আসেন না, এসেই দেখে যান কাকে এনেছিস। আপনি এইটাকে দেখলে খুব খুশি হবেন। আমি রেডি হয়ে চলে আসলাম আমাদের ডেরায়। সৌরভকে খুঁজতে লাগলাম। হঠাৎ পাশের রুম থেকে সৌরভ বলতে লাগলো, আজ তোর শেষ দিন রে, ডেভিড তোকে অনেক দিন পর হাতে পেয়েছি। তোর কি জানি করে ভাই, আসুক তারপর তোর একটা ব্যবস্থা করব। তুই আমার ছোট ভাইকে মেরে ফেলেছিস। আমার ছোট ভাই তোর কি ক্ষতি করেছিল যে আমার ছোট ভাইকে মেরে ফেলেছিস? তোর ছোট ভাই সব দেখে ফেলেছিল, তাই তোর ছোট ভাইকে মেরে ফেলেছি। আর চিন্তা করিস না, মেঘের সাথে আমিও যে কাজ করেছি আমি জানি মেঘ কতটা ভালো, মাপ চাইলে মাফ করে দিবে। ওরা দুইজন এইসব বলতেছে। আমি ডেভিডের সামনে যেতেই ডেভিড কান্নার বান করে বলল, ভাই আমাকে মাফ করে দে, আমি ভুল করে মেরে ফেলেছি, প্লিজ ভাই। সৌরভ, ওই রশিটা খুলে দে। যা, তোকে মাফ করে দিলাম। ভাই আপনি এটা কি বলছেন? আমার ছোট ভাইকে মেরেছেন আর আপনি এটাই ছেড়ে দিয়েছেন? তুই তো জানিস আমি কেমন মানুষ। যা, মাফ করে দিলাম। ঠিক আছে ভাই, ছেড়ে দিলাম, যা তুই। ডেভিড পালিয়ে যাচ্ছে। কিছু দূর যেতেই সৌরভকে বললাম, যা সৌরভ, তুই ওকে যেইভাবে পারিস মেরে ওর সারা শরীর 200 টুকরো করে আমাদের হিংস্র কুকুরগুলোকে খাইয়ে দিবি।
ভাই, আপনি না ওকে মাফ করে দিয়েছেন? আমি নির্দোষ মানুষকে মাফ করতে পারি, কিন্তু তোর ভাই মানে আমার ভাই। যা, তোকে যা বলছি তাই কর। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম আমার রুমে। হঠাৎ গুলি চলার শব্দ পেলাম। ডেভিড জুড়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর সৌরভ ডেভিডকে টেনে হেঁচড়ে আস্তানা নিয়ে আসলো। ভাই, আপনি একটু বসেন, 10 মিনিটের ভিতরে এইটাকে পিস পিস করে রেখে দিব। তোর কাজ তুই কর, আমি তো আছি। ওই নীরব, এদিকে আয় তো। ভাই বলেন, কিছু লাগবে নাকি? তুই এমপির খোঁজ লাগা দেখ, ওর নামে কোনো কেস আছে নাকি, আর আরও কোনো ড্রাগসের ব্যবস্থা করে নাকি। আর 10 মিনিটের ভিতরে আপনাকে সব ডিটেলস দিতেছি। তাড়াতাড়ি কর। তোর আগের রূপ দেখিয়ে দে সবাইকে। আর কাল থেকে শুরু হবে আমাদের লাইভ টেলিকাস্ট। ওকে, একটাকে ধরে সব তথ্য বের করে শর্টগুলো কে কবর দিব। ভাই। নীরবের সাথে কথা বলা শেষ হতেই পিছনে তাকিয়ে দেখি সৌরভ পাগলা কষার মতো ডেভিডকে কুপাচ্ছে। কিরে, এখন ফেলে দিয়ে আয়, আমার কুকুরগুলো অনেকদিন ধরে কিছু খায় না, আজকে ডেভিডকে খেয়ে ওদের খিদা মেটাক। আমি চলে আসলাম কেবিনে। কিছুক্ষণ পর নীরব আসলো, বলল, ভাই সব খবর পেয়ে গেছি। এমপি 10 জন মেয়েকে দর্শন করে আর ড্রাগস বিক্রি করে, মাসে পেটে করে। তাহলে তো এই সালাকেই আজকে আগে সাইজ করাতে হয়। তুলে আনবো নাকি এখন গিয়ে? আজকে রাতের মধ্যেই তুলে আনবি, আমি কালকে রাতে এসে ওকে সাইজ। ঠিক আছে ভাই। এই সৌরভ। ভাই, কাজ তো শেষ, আবার কালকে আর একটাকে সাইজ করব। চল। আর নীরব, খাবার খেয়ে নিস তোরা। আর এই নে, এখানে 20 লক্ষ টাকা আছে, তোদের গত 3 মাসের বেতন। না ভাই, আমাদের লাগবে না, আমরা গত 3 মাসে যে টাকা ইনকাম করেছি আরও আপনাকে দিব। কালকে আসেন, সব হিসাব দিব। ঠিক আছে। আমি আর সৌরভ চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি ব্যাপার আম্মু? তুই বাহিরে, তোর কাছে তো চাবিও নেই, ঘুমাবো কি করে? পরে তো আর 2 দরজা খুলে ভেতরে আসতে পারবি না। আমার কাছে তো চাবি ছিল, আর আমার ফোনে ফোন দিতে, তাহলেই তো হতো। দেখ তো কয়টা ফোন দিয়েছি তোকে, কতগুলো ফোন দিয়েছি, ধরেছিস না? সরি আম্মু, ফোন পকেটে সাইলেন্ট করা ছিল, তাই আর বুঝতে পারি নাই। আচ্ছা যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। না আম্মু, খাবার আনতে হবে না, আমি আর এখন খাবো না, তুমি ঘুমাও গিয়ে। আচ্ছা, আর সকালে কি ডাক দিতে হবে নাকি তোকে? সকালে তো ডাক দেবেই, আর তাড়াতাড়ি ডাক দেবে যাতে উঠতে পারি। কালকে কলেজ থেকে গিয়ে অন্য কাজ আছে, ওটা করতে। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়িস, আমি ডেকে দিব নে সকালে। ঠিক আছে। এই বলে আম্মু চলে গেল। আমিও চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। উঠে দেখি মামুন স্যার আমার ঘরে বসে আছে। কি ব্যাপার স্যার, আপনি আমার বাসায়? মেঘ, তোমার কাছে বিপদে পড়ে এসেছি। আমার ছোট বোনটা হারিয়ে গেছে। তোমার মনে হয় বন্ধু বান্ধব আছে, প্লিজ একটু খুঁজে দিবা। আপনার বোনের বয়স কত, আর ওর একটা ছবি দেন। এই যে, এইটা ওর ছবি, আর ওর বয়স 16 বছর। আপনি বাড়িতে যান, আপনার বোন আপনার বাসায় পৌঁছে যাবে সন্ধ্যার আগে। সত্যি বলতেছো তুমি? আপনি বিশ্বাস রাখেন আমার ওপর, আমি পাঠিয়ে দেবো আপনার বোনকে, আর না হয় আগিয়ে দিয়ে আসবো। আচ্ছা। আর কোনো কাছের লোকের কাছে বলবেন না। আপনার বোনের কথা আপনি জানেন তো, মানুষ কেমন। আচ্ছা, আমি যাই এখন। ঠিক আছে, যান। মামুন স্যার চলে গেল। আমি ছবিটা দিয়ে দিলাম সৌরভের কাছে, আর বলে দিলাম যে সন্ধ্যার আগে যাতে আমাদের ডেরায় থাকে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম কলেজে। এসে দেখি একটা মানুষও নেই। কী ব্যাপার, আজকে কলেজে মানুষ নেই কেন? আমি প্রিন্সিপাল স্যারকে ফোন দিলাম। হ্যালো। মেঘ বলো। স্যার, আজকে কলেজে মানুষ নেই কেন? কলেজে মানুষ থাকবে কি করে? আজকের খবর দেখো নাই, এমপি সাহেব কিডন্যাপ হয়েছে, আর মেঘলা কলেজ বন্ধ করে দিয়েছে। ওর বাবাকে না পেলে ও কলেজ খুলবে না। মেঘলাকে যে কলেজ বন্ধ করার আপনি সব স্টুডেন্টকে কল দিয়ে বলেন আসতে, আমি কলেজে আছি। এতজন লোককে কি করে ফোন দিব? কালকে কলেজ খুলবে, আজকে চলো যাওয়া যাক। ঠিক আছে স্যার। আমি চলে আসলাম আমাদের ডেরায়। এসে দেখি সৌরভ তার সকালটা ধার করে দিচ্ছে। কী রে সৌরভ,
তোকে যে কাজটা দিয়েছিলাম ওইটা করেছিস নাকি? ভাই মেয়েটার ভিতরে আছে। আচ্ছা, আমি মেয়েটাকে দিয়ে আসি, তারপর একটা ব্যবস্থা করব। আর মেঘলার খবর? মেঘলা তো পুরো শহর খুঁজে বেড়াচ্ছে, তার বাবাকে খুঁজে পাচ্ছে না। আর ভাই মেঘলার আসল পরিচয় হয়তো আপনি জানেন না। মেঘলার আসল পরিচয় কি? মেঘলার আসল পরিচয় হচ্ছে সে একজন লেডি মাফিয়া কিং, যে আপনাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করেছিল। আপনি চলে যাওয়ার পর থেকেই আর কাজ করে না। ও আচ্ছা, এর জন্য হয়তো ওর এত পাওয়ার দেখাচ্ছে না। তা না হলে ওর তো খবর আছে। আচ্ছা যান এখন। আমি মামুন স্যারের বোনকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। এই যে মেয়ে, শোনো, এইখানে যা দেখেছো কোনো কিছু কাউকে বলবে না। আর আমাকে হয়তো চিনতে পেরেছো আমি কে। জি ভাইয়া, আপনি একজন মাফিয়া কিং। ভাইয়া, আমার একটা রিকোয়েস্ট রাখবেন? বলো, কি বলবো? আমিও আপনার সাথে কাজ করতে চাই, প্লিজ ভাইয়া। তুমি মেয়ে মানুষ, কি করে কাজ করবে? আমি পারবো, আমি আর্মিতে ট্রেনিং দিয়েছি। আর যদি এইখানে জয়েন্ট হয়ে যায় তাহলে আর্মির চাকরি করব না। আচ্ছা ঠিক আছে, তুমি কাল থেকে আমার এইখানে চলে আসো। গাড়িতে দেখো কার্ড আছে, যদি বিপদে পড়ো তাহলে ফোন। ঠিক আছে ভাইয়া। আর ওনার নাম্বারটা? উনি আবার কে? সৌরভ ভাইয়ার নাম্বারটা যদি দিতেন ভালো হতো। আমার ফোন থেকে বের করে মুখস্থ করে নাও। ঠিক আছে ভাইয়া। আমি চলে আসলাম মামুন স্যারের বাসায়। কলিং বেল দিতেই মামুন স্যার দরজা খুললো। বোন আমার, কোথায় চলে গিয়েছিলি? এই তো ভাইয়া, তুলিদের গ্রামে গিয়েছিলাম আর আমার ফোনটাও হারিয়ে গিয়েছে। মেঘ, তোমাকে অনেক ধন্যবাদ। আর আমার বোনকে কোথা থেকে আনছো? এই তো সামনে একটা বাস স্ট্যান্ড আছে, ওইখান থেকে আনছি। ও, ভিতরে আসো। না, আমার একটা কাজ আছে, ওইটা করবো গিয়ে এখন। ও আচ্ছা, তাহলে যাও। আমি গাড়ি চালিয়ে চলে আসলাম ডেলায়। এই সৌরভ, সব কিছু সেট করা আছে তো? ভাই আছে, আপনি শুধু গিয়ে শুরু করে দেন তাহলেই হবে। ঠিক আছে। আমি চলে আসলাম আমার কেবিনে। ফোনে ফেসবুক লাইভ শুরু করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে আসলাম সেই আগের নেট দুনিয়ায়। আবারও শত্রুদের সাথে মোকাবিলা হবে। আজকে আপনাদের জানাবো আমাদের এলাকার মানে নরসিংদীর এলাকার এমপির কথা। উনি অনেক মেয়েকে ধর্ষণ করছে, সামান্য 12 বছরের বাচ্চাকেও ছাড় দেয় নাই। এই যে সেই ভাইরাল ভিডিও। আমি জানি মিস মেঘলা, আপনি আপনার বাবাকে খুঁজছেন। খোঁজা বন্ধ করে দেন, আপনার বাবা আর কখনোই ফিরে আসবে না আপনাদের কাছে। আপনি নিশ্চয়ই আমার ব্যাপারে সব জানেন, আমি কেমন। আমি টেবিল থেকে একটা ছড়ি নিয়ে যেই এমপির গলায় ছুরি চালাতে যাব, এমন সময় প্রধানমন্ত্রীর ফোন। আসসালাম। ওয়ালাইকুম সালাম। মেঘ, তুমি এইসব কি শুরু করেছো? আমি সব প্রমাণ আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, আর আমার কাজে কখনো বাধা দেবেন না, তা না হলে আপনিও উপরে চলে যাবেন। মনে রাখবেন এই কথাটা। আমার কথাটা একটু শোনো। কি শুনবো আপনার কথা? আপনার প্রশাসন কি কাজ করে? ঘুষ খেয়ে তো পেটের ভুঁড়িটাই বাড়াচ্ছে, কোনো কাজের মেঘ, তুমি ওনাকে ছেড়ে দাও, আমি দেখছি ওনার কি শাস্তি দেওয়া যায়। আপনার আর কোনো কিছু করতে হবে না, যা করার আমি করব। রাখি এখন। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে আমি আমার কাজ করতে লাগলাম। কাজ শেষ করে সৌরভের কাছে যেতেই সৌরভ, ভাই ওনাকে মারলেন না কেন? আমি ওনাকে মারবো না, ওনাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। তো ওনাকে কি এভাবেই বেঁধে রাখবেন নাকি? না, আমাদের পাশের রুম আছে, ওইখানে এক পায়ে শিকল বেঁধে রেখে দে। ওকে ভাই, আমি এক্ষুনি রুমটা খালি করতেছি। এই নীরব, চল আমার সাথে। শোন সৌরভ, আমি এই বাসায় চলে যাই, কাল আসবো। আবার কি ওনাকে ঠিক মতো খাবার দিবি? ঠিক আছে ভাই, আপনি যান। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম কলেজে। এসে দেখি সবাই চলে এসেছে। আমি ভিতরে যেতেই প্রিন্সিপাল স্যার আমাকে ডেকে নিয়ে বলল, মেঘ, এমপিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কি কোনো কিছুর খবর জানো? স্যার, উনি এমপি মানুষ, আমি জানবো কি করে? ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও ক্লাসে। আমি চলে আসলাম ক্লাসে। এসে দেখি আজকে ক্লাসটা নীরব। আমি ক্লাস করাতে লাগলাম। হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলাম যে ক্লাসে মেঘলা নেই। কি ব্যাপার, আজকে মেঘলা নেই কেন? আমি ক্লাস করিয়ে চলে আসলাম আমার কেবিনে। আস্তে আস্তে সব ক্লাস করে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। মেঘ, এমপিকে নাকি খুন করেছে কে?
ওনার সব কিছু লাইভ দেখাচ্ছে। আম্মু, আমি তো এখনো দেখি নাই, তাই বলবো কি করে যে ওনাকে মেরেছে নাকি? ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দে। ঠিক আছে আম্মু, তুমি খাবার রেডি করো, আমি আচ্ছা যা। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে, খাওয়া দাওয়া করে চলে আসলাম ডেরায়। এসে দেখি এমপি সাহেব খাবার খাচ্ছে। এই সৌরভ, মেঘলাকে একটা ফোন দিয়ে বল এখানে আসতে, পরে তুই ওর চোখ বেঁধে দিয়ে আসবি আমাদের ডেরায়। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি ফোন দিয়ে বলতেছি আসার জন্য। যা। সৌরভ চলে গেল। আমি এমপির কাছে এসে বললাম, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। এখন আপনি নিজের মুখে বলেন, আপনাকে কি শাস্তি দেব? আপনি যেটা বলবেন সেটাই করব। আমি অনেক পাপ কাজ করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এইসব কাজ করব না। ঠিক আছে, আপনাকে মাফ করে দিলাম আমি। আপনার মেয়ে আসছে, আর আপনি ড্রাগস বিক্রি করে যত টাকা ইনকাম করেছেন তার হিসাব দেবেন এখন। আর যাকে যাকে ধর্ষণ করেছেন তাদের বাড়িতে 20 লক্ষ টাকা করে দিয়ে আসবেন। ঠিক আছে, তুমি যা বলবে। ভাই, মেঘলাকে নিয়ে এসেছি। ওইখানে বসা, আর এখনই চোখের বাঁধন খুলবে। ঠিক আছে ভাই। আমি আমার পোশাকগুলো পরে নিলাম। সৌরভ, এখন বাঁধন খুলে দে। মেঘলা তার আব্বুকে সামনে দেখতে পেয়ে যেই দৌড় দিয়ে তার আব্বুর কাছে আসতে যাবে, আমি বললাম, মেঘলা, আপনি যেইখানেই দাঁড়িয়ে আছেন ওইখানেই থাকেন, তা না হলে আপনার আব্বুর জীবন। প্লিজ প্লিজ আমার আব্বুকে কিছু করবেন না, আপনি যা চাইবেন তাই করব। তাহলে আমার কথাগুলো শোনেন। আপনারা কতদিন ধরে ড্রাগস বিক্রি? এই তো 3 বছর। কত টাকা বিক্রি করেছেন সব? 50 বা 60 কোটির মতো। সবগুলো টাকা আমার এখানে নিয়ে আসবেন, এর আগে আপনার আব্বুকে ছাড়বো। আমি এক্ষুনি নিয়ে আসতেছি, তবু আমার আব্বুকে কোনো কিছু করবেন না। ঠিক আছে, আপনি যান, 10 মিনিটের সময় দিলাম। ঠিক আছে। মেঘলা চলে গেল। আমিও চলে আসলাম কেবিনে। বসে আছি, এমন সময় নীরব এসে বলল, ভাই, নতুন করে একটা গ্রুপ তৈরি হয়েছে, ওইটাও শেষ করতে হবে। ওইটাও নারী পাচারকারীর সাথে যুক্ত আছে। ও আচ্ছা, তাহলে টিম রেডি কর। ঠিক আছে ভাই, আমি সব কিছু রেডি করতেছি। নীরব চলে গেল। আমি বসে বসে চা খাচ্ছি আর দরজার দিকে তাকাচ্ছি। সামনে তাকিয়ে দেখি মেঘলা, সৌরভ দাঁড়িয়ে আছে। এখানে 60 কোটি টাকা আছে, আর টাকা নেই আমাদের কাছে। সৌরভ, ওনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো চেক করতো। ঠিক আছে ভাই। সৌরভ চেক করতে লাগলো। আমি মেঘলার সাথে কথা বলতে লাগলাম। মেঘলা বলল, আপনার কণ্ঠস্বরটা চেনা চেনা লাগছে। আমি আপনার অতি কাছের লোক। ও আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয় বের করতে বেশিক্ষণ সময় আমার লাগবে না, একটু ওয়েট করেন। ভাই, ওনাদের অ্যাকাউন্টে আরও 25 কোটি টাকা আছে। কি ব্যাপার মেঘলা, আপনি না বলেছেন যে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই? এই টাকা কোথা থেকে আসলো? না মানে, এই সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতো। ঠিক আছে ভাই। সবগুলো টাকা নিয়ে নিলাম। এমপি সাহেব কিডন্যাপ বলছি, মনে আছে তো? মনে আছে, কোনো চিন্তা করবেন না, আমি এইখান থেকে গিয়ে টাকা দিয়ে দিব। ঠিক আছে, মনে যাতে থাকে। সৌরভ, ওনাকে ছুটিয়ে চোখ বেঁধে দে, যেখান থেকে এনেছিলি ওইখানেই দিয়ে আয়। ঠিক আছে ভাই, আমি এখনই দিয়ে আসতেছি। সৌরভ চলে গেল। আমি বসে বসে টাকাগুলো দেখছি আর ভাবছি, এই টাকার জন্য ওই মানুষ এতটা খারাপ হতে পারে, আগে ভাবি নাই কখনো। ভাই, ওদের দিয়ে এসেছি। মেঘলা আপনার সাথে একা দেখা করতে চায়। কবে দেখা করবে কিছু বলেছে? 10 তারিখ রাতে নদীর পাড়ে দেখা করবে। আচ্ছা, ঠিক আছে। আর এখন তো কোনো কাজ নেই, তাই না? না, এখন আর কোনো কাজ নেই, আপনি চাইলে বাসায় চলে যেতে পারেন। ঠিক আছে, আমি বাসায় চলে যাই, আর যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে ফোন দিস। আর এই জায়গাটা পরিবর্তন করে আমাদের এই ডেরাটা ওই মাঝখানে নিয়ে যেতে হবে। ভাই, এখন ওরা চেনে গেছে, যখন তখন আক্রমণ করতে পারে। আর এই টাকাগুলো কালকে একটা জায়গায় নিয়ে যাবি, গরিবদের মাঝে বিলিয়ে দেব। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আমার খালাতো বোন এসে দরজা খুলে দিল। কি রে, তুই এতদিন পরে এখানে? রে, তোর সাথে কিছু কথা আছে, তাই এসেছি। কি কথা বল। আগে রুমে আয়, তারপর বলবো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আয়। আমি ফ্রেশ হয়ে রিয়া আপুর রুমে চলে আসলাম। গেলাম, গিয়ে দেখি আপু শুয়ে আছে। আপু, কি বলবা বলো? তোর দুলাভাই এখন ড্রাগসের ব্যবসা ধরেছে, তুই কিছু একটা কর।
হঠাৎ ড্রাগসের ব্যবস্থা কেন করলো? জানি না, এইটাতে অনেক টাকা লাভ আছে বলে তাই ধরেছে। আমি বারবার মানা করেছি, তবুও শুনে নাই। অফিসটাও বিক্রি করে দিয়েছে একজনের কাছে কম টাকায়। ড্রাগস কেনার জন্য অফিস বিক্রি করে দিয়েছে? তুই কিছু একটা কর, আমি কোনো কিছু বলবো না, শুধু তাকে একটু ভালো পথে আন। আচ্ছা আপু, তুমি কোনো চিন্তা করবে না, আমি এখনই ওদের বলে দিতেছি যে দুলাভাইকে ধরে আনতে। তা কি শাস্তি দেবো বলো? কোনো শাস্তি দিস না, শুধু টাকাগুলো নিয়ে আমার কাছে দিয়ে দিবি। আমি একটা অফিস কিনে ওইটা আমি চালাবো, আর আমার অফিসের ম্যানেজার তো দুলাভাইকে রাখবো। বাহ, আপুর মাথায় তো ভালো বুদ্ধি আছে। আচ্ছা ঠিক আছে, চলো নিচে, খুব ক্ষুধা লাগছে, খাবার খাবো। চল। আমি চলে আসলাম নিচে। এসে দেখি প্রিয়াঙ্কা, আব্বু, আম্মু বসে কথা বলতেছে। কি রে, তুই কখন আসলি? এই তো মাত্র আসলাম। কেন, এই বাড়িতে কি আসা যাবে না নাকি? আমি কি তোকে এটা বলছি যে এই বাড়িতে আসতে পারবি না? তোর কথায় তো এটাই বোঝা যাচ্ছে। আম্মু খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। টেবিলে আয়, সবাইকে খাবার দিব। খাবার খেয়ে চলে আসলাম আমার রুমে, বসে আছি। এমন সময় প্রিয়াঙ্কা রুমে আসলো। কি রে, কিছু বলবি নাকি? বলার জন্যই তো এত রাতে এসেছি। কি বলবি বল। আমাকে কালকে একটু হাসপাতালে নিয়ে যেতে পারবি? কেন, তোর আবার কি হয়েছে? আমি একটা কাজ করে ফেলেছি কাউকে না জানিয়ে। কি করেছিস? আমার বয়ফ্রেন্ডের সাথে 4 মাস আগে ওইগুলো করেছি। সকালে অনেক বমি করেছি, এখন বুঝতেছি না কি করব। ও ফোন ধরছে না তাকে এটা বলার পর। কি বলিস এসব? ছি, আমি তোর বোনকে খারাপ ভাবতাম, আর তুই কিনা অবশেষে এটা করলি। আমাকেও তো একবার জানাতে পারতিস। প্লিজ তুই একটা কিছু কর, তা না হলে আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা যা, আমি কালকে তোকে নিয়ে হাসপাতালে যাব, আর ছেলেটাকে বলবি আসতে। ঠিক আছে, আমাকে বাসায় দিয়ে আয়। আচ্ছা চলো। আমি চলে আসলাম প্রিয়াঙ্কা দেল বাসায় কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। মেঘ, ভিতরে আসো। না আন্টি, আমি এখন চলে যাব, একটা কাজ আছে। ও আচ্ছা, তাহলে যাও। আমি চলে আসলাম আমার ডেরায়। এসে দেখি সবাই বসে আছে। নীরব, সব কিছু রেডি আছে তো? ভাই সব কিছু রেডি আছে, আমরা চাইলে এখন যেতে পারি। তা মিশন কখন শুরু হবে ওটা জানিস নাকি? ভাই আমি শুনেছি তারা ড্রাগস সাপ্লাই দিবে অনেক টাকার, প্রায় 200 কোটি টাকার ড্রাগস আসবে, তাই ওরা যে কোনো সময় আসতে পারে। এখন আপনি বলেন কখন যাবেন? এখন তো রাত 1টা বাজে। চল এখন চলে যাই, পরে যদি ওদের আর না ধরতে পারি তাহলে তো শেষ হবেই। ভাই। সৌরভ, তুই বাসায় চলে যা, তুই ঘুমাস নাই 2 দিন। ভাই কিছু হবে না, চলেন। না, তুই বাসায় যা, আমার কথা শোন। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম মিশনে। এসে দেখি আমার দুলাভাই মানে রিয়ার বর। আমি সবাইকে বলে দিলাম যে ওর কোনো ক্ষতি করবে না। আমি সবাইকে মাথায় গুলি করতে লাগলাম। সবাই মারা শেষ হতেই আমি চলে আসলাম দুলাভাইয়ের কাছে। কেমন আছেন মিস্টার আজাদ সাহেব? কে আপনি, আর ওদের মেরে ফেললেন কেন? আমাকে ঠিকই চিনতে পারবে। এখন বলো এইখানে কত টাকার ড্রাগস আছে? এইখানে 50 কোটি টাকার ড্রাগস আছে। প্লিজ আমাকে মারবেন না, আমি আপনার সব কথা শুনবো। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়। যদি বলি এখান থেকে শার্ট প্যান্ট খুলে এক বাসায় চলে যেতে যাবেন নাকি? তুই যেতেই হবে, নাকি আমার মৃত্যু হবে? আচ্ছা আপনি চলে যান, আমি আপনার কোনো ক্ষতি করব না। সত্যি বলছেন নাকি? সত্যি বলছি। দুলাভাই চলে গেল। আমি সবগুলো ড্রাগস নিয়ে চলে আসলাম আমাদের ডেরায়। নীরব, আর তো কোনো কাজ নেই তোদের, তাই না? না ভাই, আর কোনো কাজ নেই। কেন, কিছু করতে হবে নাকি? এই ড্রাগসগুলো আমার কেবিনে রাখবি। কালকে আমি এসে এই ড্রাগসগুলো একটা জায়গায় নিয়ে যাব, আর কালকে তোকে একটা মিশনে পাঠাবো। আমি যেতে পারবো না। সমস্যা নাই ভাই, আমি আমার দল নিয়ে চলে আসব। আচ্ছা এখন আমি বাসায় চলে যাই। আচ্ছা ভাই। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই রিয়া আপু দরজা খুলে দিল। আপু তুমি এখনো ঘুমাও নাই? ঘুমিয়েছিলাম তো, দুলাভাই এসেছে তো, আর ওর সব কিছু নিয়ে গেছে MS গ্যাংস্টারের লোকেরা। ও আচ্ছা,
তুমি কোনো চিন্তা করো না, আর আমি তোমাকে একটা অফিস কিনে দেব, সব কিছু থাকবে। তাহলে তো ভালোই হয়। আচ্ছা যা, অনেক রাত হয়েছে, এখন কি ঘুমা। ঠিক আছে, তুমিও ঘুমিয়ে যাও। এই বলে চলে আসলাম, আমার রুমে শুয়ে আছি। এমন সময় এমপির ফোন কল। হ্যালো, এমপি সাহেব বলেন, কি বলবেন? সব টাকা দিয়ে এসেছি, প্লিজ আমাকে আবার এমপির পদে বসিয়ে দিন। না, আপনি অনেক অন্যায় করেছেন, আপনার একটাই শাস্তি হবে। ওই যে গরিব মানুষ আছে, তাদের সাথে গিয়ে কাজ করবেন কোনো এক অফিসে। প্লিজ মেঘ, আমাকে মাফ করে দাও, আমি তোমার পায়ে পড়তেছি। আচ্ছা ঠিক আছে, আমি 2 দিন পর আপনাকে কল দিয়ে আমার মতামত জানাবো। আপনাকে কি এমপি পদ দেব নাকি দেব না? আচ্ছা ঠিক আছে। আমি ফোনটা কেটে দিলাম। ফোন কেটে ঘুমিয়ে পড়লাম। সকালে রিয়া আপুর ডাকে ঘুম ভাঙলো। এই মেঘ, ওঠ, তুই না আবার কলেজ যাবি? যাবো তো। আর কয়টা বাজে? এত সকালে ডাকতেছো যে? 10টা 15 বাজে। তোকে সেই কখন থেকে ডাকতেছি, ওঠার কোনো নাম গন্ধই নাই। কি বলো এইসব? আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম, দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে নামতেই আম্মু বলল, কে রে মেঘ, কোথায় যাচ্ছিস এমন সময়? কলেজে যাবো আম্মু। এই বলে বাইরে চলে আসলাম, বাইকটা স্টার্ট দিয়ে চলে আসলাম কলেজে। এসে দেখি সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। আমি একটা ছেলেকে জিজ্ঞেস করতেই বলল, আমি সবাইকে সরিয়ে মেয়েটার দিকে তাকিয়ে দেখি এটা আর কেউ নয়, এটা হচ্ছে আমাদের মামুন স্যারের বোন। আমি স্যারের কেবিনে এসে দেখি স্যার কান্না করতেছে। কি হয়েছে মামুন স্যার? মেঘ, আমার বোন আর বেঁচে নেই। কালকে রাতে বাড়ি থেকে কে যেন কিডন্যাপ করে নিয়ে গেছে আমার বোনকে। থাক, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আচ্ছা আমার সাথে চলেন, আমি দেখি কি করা যায়। ঠিক আছে চলো। আমি মামুন স্যারকে নিয়ে চলে আসলাম তার বোনের কাছে। মেয়েটাকে কোলে করে নিয়ে আসলাম আমাদের ডেটায়। এই সৌরভ। ভাই বলেন। তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দিয়ে বল আসতে। ঠিক আছে ভাই, আমি এখনই বলতেছি। সৌরভ চলে গেল ফোন দিতে। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। এক পলকে হঠাৎ তার হাতটা নড়ে উঠল। মামুন স্যার, আপনার বোন বেঁচে আছে, এই দেখেন হাত ধরছে। বোন, তোর কেমন লাগতেছে এখন? ভাইয়া, আমি আর বাঁচবো না মনে হয়। তোর কিছু হতে দিব না, এই তো ডাক্তার চলে এসেছে, সব ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। ডাক্তার ওনাকে ভালোভাবে চেক আপ করে বলেন কেমন আছে ওর শরীর, হাসপাতালে নিয়ে যেতে হবে নাকি? একটু অপেক্ষা করেন, আমি দেখে বলতেছি। ডাক্তার দেখতে লাগলো। দেখা শেষ হতেই বলল, এই ইঞ্জেকশনগুলো নিয়ে আসেন। আর ওনাকে খুব বাজে বাজে করেছে, আর তাই হয়তো এমন হয়েছে। ও আচ্ছা। নীরব, ডাক্তারের জন্য চা বা কফি নিয়ে আয়। এইখানে চা কফি কোথায় পাওয়া যাবে? আপনি বসেন, চা বানিয়ে আনতেছে। নীরব চা বানিয়ে আনলো। সব কিছু কাজ শেষ করে ডাক্তার চলে গেল। মামুন, আপনি কি এখন বাসায় চলে যাবেন নাকি? বোনকে নিয়ে বাসায় চলে যাব। তুমিও চলো আমাদের বাসায়। আজ যাব না, অন্যদিন যাব। ঠিক আছে, তাহলে আমরা যাই। মামুন স্যার চলে গেল। আমি বসে বসে ভাবতেছি এই কাজটা কে করেছে, ভেবে কিছুতেই পাচ্ছি না। এই সৌরভ, ওই এলাকার সিসি ক্যামেরাগুলোতে দেখতো কিছু দেখাচ্ছে কিনা। আচ্ছা ভাই, আমি হ্যাক করে দেখতেছি। সৌরভ দেখতে লাগলো। আমি কিছুতেই কিছু ভেবে পাচ্ছি না। আমি চলে আসলাম আমার কেবিনে, বসে আছি। এমন সময় মেঘলার ফোন। বাহ মিস্টার বাহ, এখন আবার সেই কালো জগতে ফিরে এসেছেন। আবারও নতুন করে আপনার সাথে আমার গেম খেলা যাবে। আপনি আমার অনেক ক্ষতি করেছেন, তার প্রতিশোধ না নিয়ে তো আমি আপনাকে ছাড়বো না। আচ্ছা দেখা যাবে। আপনি আমার কি করতে পারেন তা কিসের জন্য ফোন দিয়েছেন ওইটা বলেন। ফোন দিয়েছি আপনাকে একটু হুঁশিয়ার করার জন্য। আজকে রাতেই হবে আপনার সাথে আমার মিশন, দেখব আমার সাথে কেমনটা পেরে ওঠেন। লেডি কুইন, আপনাকে না হারাতে পারলে তো আমি এই মাফিয়া গ্যাং ছেড়ে দেবো। ঠিক আছে, আমিও মিস্টার মাফিয়া কিংকে দেখে নিব। এই বলে মেঘলা ফোনটা কেটে দিল। এই সৌরভ, নীরব এদিকে আয়। জি ভাই বলেন। আজকে মিশন হবে লেডি মাফিয়া কিং মেঘলার সাথে। ভাই এইসব কি বলছেন? আপনি ওনার সাথে মিশন করলে তো ওরা আমাদের সাথে পারবে না। আগে চল, আর রোবট পিস্তলগুলো নিয়ে সব নেব, আর ওইগুলো শুধু স্নাইপার রাইফেলগুলো নিবি। আচ্ছা ভাই। ভাই, আমাদের বিজ্ঞানী একটা নতুন জিনিস আবিষ্কার করেছে, আপনি দেখলে চমকে যাবেন। কি আবিষ্কার করেছে? একটু তো দেখতে হয়। এটা দেখেন, এই জ্যাকেটটা পরে আপনি মাটির তল দিয়ে যে কোনো জায়গায় যেতে পারেন। শুধু জ্যাকেটকে বললেই হবে, জ্যাকেট সব কিছু করবে। তাহলে তো খুব ভালো একটা জিনিস আবিষ্কার করেছে।
শোন, এই জ্যাকেটটা আজকে লাগবে, বলবি আজকে রাতে দিয়ে যাওয়ার জন্য। আচ্ছা ভাই, আপনি এখন একটু ঘুমিয়ে নেন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক দিন ঘুমান নাই। আরে না, আমি ঘুমিয়েছি, কিন্তু গতকাল ঘুম হয় নাই। সেই জন্য বলছি আপনি ঘুমিয়ে থাকেন এখন। আচ্ছা, আর বিকালে আমাকে ডেকে দিবি, একটু বাসায় যাব একটা জিনিস আনার জন্য। কি আনবে এখন আবার? তেমন কিছু না, আনলেই দেখতে পাবি কি আনছি। আচ্ছা ভাই, দেখবো না। আমি আমার কেবিনে এসে সোফায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো ফোনের রিংটনে। তাকিয়ে দেখি আম্মু ফোন দিয়েছে। কি রে মেঘ, তুই কোথায় আছিস? এখনো বাসায় আসতেছিস না কেন? আমি এই তো একটা জায়গায় এসেছিলাম, এখন বাড়িতে রওনা দেব। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, তাড়াতাড়ি আয়। আমি ফোন কেটে ফ্রেশ হয়ে চলে গেল। আসলাম বাইরে, এসে দেখি সৌরভ সবাইকে মিশনের কথা বলতেছে, কিভাবে মিশনটা করতে হবে ওইগুলো। ভাই, আপনি উঠে গেছেন? আমি এখন বাসায় যাচ্ছি, 9টায় চলে আসবো। আচ্ছা ভাই, যান তাহলে। আমি গাড়িটা নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। কি রে, তোর জন্য আর আমরা কত চিন্তা করব। আব্বু, আর চিন্তা করতে হবে না, এখন তো চলে এসেছি। যা ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে খাবো। আমি খাবার খেয়ে চলে আসলাম আমার রুমে। বসে বসে ফোন টিপতেছি, এমন সময় আমার ফোনে একটা মেসেজ আসলো। ভালো করে বুঝে দেখলাম এটা সেই কালো মাফিয়া যে কিনা সব মেয়েদের কিডন্যাপ করে তাদের ধর্ষণ করে ছেড়ে দেয়। কেমন আছিস? আশা করি ভালো আছিস। তাই দেখ, তোর জন্য কি অপেক্ষা করতেছে। এটা আমার সেই জিনিস যেটা কিনা তোর জন্য অপেক্ষা করছিল। তোর ওই মুন্ডুটা আমার হাতে কখন আসবে? তাই নাকি? তা হয়ে যাক এক রাউন্ড মারামারি। তাই করবো। তোর সাথে দেখা হবে আমার 15 তারিখে। MS মাফিয়া, তুই রেডি থাকিস আমার হাতে মরার জন্য। সেই দিনই হয়তো দেখা যাবে কে কার হাতে মরে। আমি সৌরভকে নাম্বারটা দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে আর কোনো মেসেজ আসে নাই, তাই সৌরভকে ফোন দিলাম। হ্যালো সৌরভ। ভাই, আপনার ফোন দেখেন, ওর ছবি পাঠিয়ে দিয়েছি আর ওর NIDও পাঠিয়ে দিয়েছি। আপনি তাকে দেখলে হয়তো চমকে যেতে পারেন। কি বলতেছিস এইসব? আমাদের চেনা পরিচিত কেউ নাকি? ভাই, আমি কিছু বলবো না, আপনিই দেখে নেন। আমি ফোনটা কেটে দিলাম। ইমেল চেক করে আমার মাথা ঘুরে গেল, কারণ এটা আর কেউ না, আমার বন্ধু রাসেল। আমি বেশি কিছু নয় ভেবে রাসেলকে ফোন দিলাম। হ্যালো রাসেল, কেমন আছিস? এই ভালো আছি। তা এতদিন পর ফোন দিলি যে? মনে পড়েছে তাই ফোন দিয়েছি। কি করিস? এই তো একটা পার্ট টাইম জব করি। তা তুই কি করিস? আমি তো আব্বুর অফিসে জয়েন করেছি। তা চল দেখা করি 15 তারিখ রাতে। আড্ডা দেওয়া হবে না? না রে, 15 তারিখে একটা জায়গায় যাইতে হবে, তাই দেখা করতে পারবো না। ও আচ্ছা, তাহলে কবে দেখা করবি বল? দেখি কবে দেখা করতে পারি, ফোন দিব না তোকে। আচ্ছা ঠিক আছে, ফোন দিস তাহলে। এই বলে ফোনটা কেটে দিলাম। রাসেলকে ফোন দিয়েছি যাতে বুঝতে পারে সত্যি এটা রাসেলের নাম্বার। এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে যে রাসেলই হয় এটা। আমি আর বেশি কিছু না ভেবে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে চলে আসলাম মিশনে। এসে দেখি মেঘলা বাইকে বসে সিগারেট খাচ্ছে। আমি যেতেই বলল, বাহ বাহ মিস্টার মেঘ, আপনিও তো দেখি পুরো রেডি মিশনের জন্য। তা চলে যাওয়া যাক আপনার সাথে মিশন। দেখো মেঘলা, তুমি একটা মেয়ে মানুষ। আমি ভালো করে বলতেছি, তুমি হার মেনে নাও, তা না হলে পস্তাতে হবে। আমি লেডি মাফিয়া কিং, আমি কখনো হার মানব না। এটা বলেই মেঘলা আমাকে গুলি করতে যাবে। আমি মেঘলার হাত থেকে পিস্তলটা কেড়ে নিলাম। পিস্তল নিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেল। হঠাৎ মেঘলা চিৎকার করে দিয়ে উঠলো। আমি মেঘলার দিকে তাকিয়ে দেখি মেঘলা নিচে পড়ে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে মেঘলাকে কুলে নিতেই মেঘলা উঠে আমার বুকে গুলি করে দিল। আমি মেঘলার এই নাটক দেখে হতবাক, বুক দিয়ে অজস্র রক্ত পড়ছে। আস্তে আস্তে চোখ বুজে এলো। চোখ খুলতেই দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার পাশে আব্বু, আম্মু, প্রিয়াঙ্কা, রিয়া, দুলাভাই সবাই আছে। আম্মু, এই মেঘের বাবা, দেখে যাও আজ কতদিন পর আমার ছেলে চোখ খুলেছে। সবাই আমাকে দেখতে লাগলো। শুয়ে আছি এমন সময় সৌরভ ভেতরে ঢুকে বলল, যাক, অবশেষে ভাইয়ের জ্ঞান ফিরল। আমি এখানে কতদিন ধরে আছি? এই তো আরও 2 দিন হলেই 3 মাস হবে। ডাক্তার তো আশা ছেড়েই দিয়েছিল যে আপনি চিরতরে কোমায় চলে গেছেন। ও, তা মেঘলা কেমন আছে? মেঘলা এখন জেলে আছে। এই 3 মাসে পুরো শহর পাল্টে গেছে। এখন সবার মুখে আপনার নাম। কি বলিস এসব? এত কিছু হলো কি করে? আপনি চলে যাওয়ার পর আমাদের গ্রুপে আরও লোক বাড়িয়েছি। সব থেকে বড় বড় ড্রাগস ডিলারদেরও ধরেছি। আপনি এখন সুস্থ হন, আপনাকে পুরস্কার দেওয়া হবে।
কিসের পুরস্কারের কথা বলতেছিস? এই তো এত বড় মিশন আর গ্যাং চালিয়েছেন তার। কয়েকদিন পর চলে আসলাম বাসায়। সকালে ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলতেই দেখি মেঘলার আব্বু। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, ভিতরে আসেন। না, তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছি, প্লিজ আমাকে দিবে ভিক্ষা? আরে আঙ্কেল, পা ছাড়েন, আর কি চান আমার কাছে বলেন, আমি দেওয়ার চেষ্টা করব। আমি আমার মেয়েকে চাই, প্লিজ দিবে আমার মেয়েকে এনে? আচ্ছা আপনি যান, আমি আজকে যাব না, থানায় পরে দেখি কি করা যায়। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। কিছু খেয়ে যান। না, কিছু খাবো না। মেঘলার আব্বু যেতে আব্বু এসে বলল, কি রে মেঘ, তোর এসেছিল? আব্বু, মেঘলার বাবা এসেছিল তার মেয়ের কেসটা তুলে নিতে। না, ওর আরো শাস্তি হওয়া উচিত, তোর বুকে গুলি করেছে। আব্বু থাক না, মেয়ে মানুষ, মাফ করে দাও। তোর যা ইচ্ছে কর গিয়ে, আমি কিছু বলবো না। আমি চলে আসলাম থানায়। এসে দেখি এসআই ফিরোজ সাহেব বসে আছে। আমাকে দেখে বলল, আরে মেঘ যে, এতদিন পর দেখা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা হঠাৎ থানায় কেন? একটা লোককে ছাড়াতে এসেছি। কাকে ছাড়াতে এসেছো? আমাকে যে মেরেছিল তাকে। ও মেঘলাকে? ওনাকে তো ছাড়ানো যাবে না, কারণ উনি জেলেও খুন করেছে একটা। কি বলেন এইসব? আর যদি ছাড়াতে চান তাহলে আপনাকে আদালতে একটা চিঠি লিখে দিতে হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে যে ওনাকে ছাড়বে না কি ছাড়বে না। ও আচ্ছা, এই নাও, এই ফর্মটা ফিল আপ করে দিয়ে যাও, আমি পাঠিয়ে দেব। আমি ফর্ম ফিল আপ করে দিয়ে যেই চলে যেতে যাব, এমন সময় পিছন থেকে কে যেন ডেকে উঠলো। আমি পিছনে তাকিয়ে দেখি মেঘলা আমাকে ডাকতেছে। আমি মেঘলার কাছে যেতেই মেঘলা আমার পায়ে ধরে মাফ চাইলো, বলল, প্লিজ মেঘ, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এই কাজ করব না। তুমি মাফ না করলে যে আমি মরে যাব। পা ছাড়েন, এরপর কথা বলেন। না, পা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে। আমি মাফ করে দিয়েছি, এখন তো পা ছাড়ো, আর তোমাকে ছাড়ানোর চেষ্টা করতেছি। আমার আর ভালো লাগে না এই 14 শিখা ছেলের ভিতর থাকার। আর 2 দিন পর দেখি কি হয়, এরপর না হয় তোমাকে বের করব। আচ্ছা ঠিক আছে, এখন কি চলে যাবে নাকি? কেন, কিছু লাগবে নাকি? আমি একটু আব্বুর সাথে দেখা করব, প্লিজ একটু দেখা করিয়ে দিবে? আচ্ছা আমি ব্যবস্থা করতেছি, দেখি কি হয়। আরে আমি যাই, কাল তোমাকে আদালতে উঠাবে, তখন দেখো কি হবে। আর তোমার আব্বুকে পাঠিয়ে দিতেছি আমি, ওদের সাথে কথা বলে। ঠিক আছে। আব্বুকে আজকে 3 মাস ধরে দেখি না, আব্বু আমার সাথে দেখা করতে আসলো না। তা ওই দিন আমাকে গুলি করার কি দরকার ছিল, ওইভাবে নাটক করে? আমি দুঃখিত, আমি বুঝতে পারি নাই তোমার এমন হবে। স্টিকারে চাপ লেগে গুলি বেরিয়ে গেছে। আচ্ছা থাক ওইসব কথা। আমি চলে আসলাম গাড়িতে, এমন সময় সৌরভের ফোন। ভাই, আপনি নাকি থানায় গেছেন? কেন, কি হয়েছে? ওই মেয়েকে জেল থেকে বের করবেন না, ওই মেয়ে ক্ষমার অযোগ্য, আপনাকে খুন করেছে। তার কত বড় কলিজা। আরে থাক, মেয়ে মানুষ, হয়তো বোঝে নাই, তাই এমন করেছে। ভাই সব বুঝে এখন আবার বের হয়ে আবার ড্রাগসের ব্যবসা করবে, ওই চিন্তা করতেছে। আরে না, দেখে মনে হচ্ছে অনেক পাল্টে গেছে। তা তুই কোথায় আছিস এখন? এই তো ডেরায় আছি। আর আপনার বন্ধু রাসেলকে নিয়ে কি করব? ওটাকে কি আস্ত কুকুরকে দিয়ে দিব নাকি? আরে কি বলিস এসব? আমি সবাইকে একটা সুযোগ দেব। আমাদের নবীজি কখনো কাউকে মারতেন না, নিজে মার খেয়ে তাকে বলতেন ব্যথা পেয়েছে কিনা। আমরা সেই নবীর উম্মত হয়ে এতটুকু কাজ করতে পারবো না? ভাই পারবো। তা আসবেন নাকি ডেরায়? আসতেছি, ফোনটা রাখ এখন। আমি চলে আসলাম ডেরায়, এসে দেখি ওরা বসে আছে। কি রে, সবাই কেমন আছিস? আমিও ভালো আছি। তা সৌরভ, রাসেল কোথায়? এই তো ভাই, বেঁধে রেখেছি ওই ঘরে। আমি ঘরের ভিতরে যেতেই রাসেল আমার দিকে ছলছল ভাবে তাকিয়ে আছে। কি রে, কিছু বলবি নাকি? কি আর বলার আছে, আমার তোর কাছে হার মানলাম আমি। এখন তুই যদি আমাকে ছেড়ে দিস খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, যা, ছেড়ে দিলাম। এই সৌরভ, ছেড়ে দে ওকে। কেন ভাই, কিছু করবেন না ওর? না, কোনো কিছু করবো না, তুই চল আমার সাথে। কোথায় যাবেন এখন? এই তো এইখানেই প্রধানমন্ত্রীর বাড়িতে যাব। ফোন দিয়েছিল, কিসের জন্য জানি। ও আচ্ছা, এখন যাবেন, তখন কি? রাসেল, তোকে ছেড়ে দিলাম,
আরেকবার এরম করিস, ওই দিনই হয়তো তোর শেষ দিন। ঠিক আছে দোস্ত। আচ্ছা, আমরা কি আগের মতো হতে পারি না? না, আমরা আগের মতো হতে পারি না। আমি দেখেছি অতি আপনজন হয় বুকে ছুরি মারে, যেমন তুই আমার বন্ধু ছিলি। তুই তো জানতিস আমি একজন মাফিয়া কিং, তারপরে তুই আমার সাথে লাগতে এসেছিস। সরি রে, আর কখনো এমন হবে না। তোর পায়ে পড়ি। না ছাড়, আমার পা ছাড়। এই বলে রাসেলকে সরিয়ে দিলাম। সৌরভ, চল এখন। ভাই চলেন। আমি চলে আসলাম প্রধানমন্ত্রীর বাড়িতে। এসে দেখি আমার জন্য অপেক্ষা করতেছে। আমি যেতেই বলল, মেঘ, কেমন আছো? এখন শরীর ভালো আছে নাকি? ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেতরে চলো, বসে বসে কথা বলি। চলেন। আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে এসে বসে আছি। প্রধানমন্ত্রী বলল, মেঘ, আমি চাচ্ছি তুমি আমার জায়গায় বসো। মানে তুমি আগামী বছর থেকে প্রধানমন্ত্রী হও। তোমাকে তো এখন সবাই চেনে। আপনি যা বলবেন তাই হবে। তাহলে তুমি দাঁড়াও, আমি এখন অবসর টাইম নেব। আমি আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, কোথায় গিয়েছিলি? এই তো আম্মু, এখানেই গেছিলাম। কেন? না এমনি, তোর তো শরীর পুরোপুরি ঠিক হয় নাই, তাই বলছিলাম আর কি। আরে আম্মু, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি এখন পুরো ভালো হয়ে গেছি। তবুও তো একটা চিন্তা থাকে, তুই মাত্র সুস্থ হয়েছিস, এখন আবার কাজে লেগে গেছিস, তাই বলছিলাম আর কি। আচ্ছা, আমি এখন রুমে যাই। এই বলে রুমে চলে আসলাম। দেখতে দেখতে কেটে গেল পুরো একটা বছর। এখন আমি দেশের প্রধানমন্ত্রী। সবাই আমাকে এক নামে চেনে, MS মাফিয়া কিং। সকালে বসে চা খাচ্ছি, এমন সময় সৌরভের ফোন। ভাই কোথায় আছেন? এই তো বাড়িতেই আছি। তা মিশনের খবর কি? ভাই আজকে রাতে মিশন হবে না, কাল রাতে মিশন হবে। ও আচ্ছা, তাহলে সব কিছু রেডি রাখ। ওর সাথে আমাদের আগের হয় শত্রুতা আছে। ভাই আমি জানি তো। ভাই আপনার বন্ধু রাসেলও আবার কি ওই দলে জয়েন করেছে? ঠিক আছে, ওরও ব্যবস্থা করতে হবে। এবার আর মাফ নেই, ডাইরেক্ট অ্যাকশন হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। ভাই কাউকে ছাড় দিবেন না। দেখতে দেখতে কেটে গেল আজকের দিনটা। পরের দিন চলে আসলাম ডেরায়। সব কিছু রেডি করে রাখলাম। রাত বাজে 9টা। ভাই খাবার এনেছি, খাবার খেয়ে নেন। সবাই বল আসতে, 9টা বেজে গেছে, আমাদেরকেও তাড়াতাড়ি যেতে হবে। ভাই এই নীরব, সবাইকে নিয়ে চলে আয় খাবার খেতে। খাবার খেয়ে চলে আসলাম মিশনে। এসে দেখি ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমি স্নাইপারটা নিয়ে ওই দলের লিডারের মাথা বরাবর সই করাতে ঠাস করে মেরে দিলাম একটা গুলি। লিডার পানিতে পড়ে হাঁ করে আছে। আমি একাই ছিলাম, 25 জনকে মেরে মাটিতে শুয়ে দিলাম। প্রায় 30 মিনিট পর মিশন শেষ হলো। আমি চলে আসলাম বাসায়। দেখতে দেখতে কেটে গেল আরও 5টা বছর। সবাই আমাকে এক নামে চেনে। যাই হোক, আর গল্পটা বড় করব না, এইখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।